বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা একেবারেই কাছাকাছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের, কিন্তু নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন, উৎসাহ, উদ্বেগ, উৎকণ্ঠা সবই আছে। নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা, হলে কেমন হবে, সেই প্রশ্ন অনেকের মধ্যে আছে। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক নানা আলোচনার জন্য আমার আজকের অতিথি বসা আছেন ইতিহাসবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সাদত হোসাইন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাচন খুব কাছে, ঘণ্টা বাজছে, কিন্তু কেমন নির্বাচন হতে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আপনার প্রশ্নটা খুব সহজ, সংক্ষিপ্ত, কিন্তু উত্তরটা কঠিন, সুবিস্তৃত হতে হবে। বাংলাদেশে, বিশেষ করে এই দেশটির মানুষের জীবনে সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা এবং একই সঙ্গে স্নায়ু পীড়নকারী ঘটনা হচ্ছে নির্বাচন। কারণ আমরা বলে থাকি নির্বাচনের সঙ্গে সঙ্গে একটি শব্দ ব্যবহার করি, উৎসব, নির্বাচনী উৎসব, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ হচ্ছে যারা রাজনৈতিক নেতা নন, কর্মী নন, প্রার্থী নন, তার বাইরে সাধারণ মানুষ এটাকে উৎসব হিসেবে ভাবে। কিন্তু যারা প্রার্থী হয়, যারা কর্মী হয়, প্রার্থীর পক্ষে যাদের প্রচারণা চালাতে হয়, তাদের দারুণ উত্তেজনা সবসময় হয়েছে। কাজে তারা উৎসবের আমেজে থাকে না, বরং শঙ্কা, আশা, নিরাশা দোলাচলে থাকে। তো এর ব্যতিক্রম নয় আসন্ন নির্বাচনটি। তবে আসন্ন নির্বাচনে প্রথমে আপনার প্রশ্নের যদি সাদা মাটা এবং সোজা সাপটা উত্তর আমি দিই, তাহলে এমনটাই বলবো যে নির্বাচন হবে। কারণ আপনি আপনার সূচনা বক্তব্যে একটি জায়গায় অনেকেরই ধারণার কথা তুলে এনেছেন নির্বাচন আদৌ হবে কিনা। আমি মনে করি নির্বাচন হবে। ২ নম্বর কথাটি হচ্ছে, নির্বাচন বাংলাদেশে এর আগে যে 10টি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই কি শতভাগ সুষ্ঠু পরিবেশ বা সমতল ক্রীড়াভূমি ছিল বলে আমার তো মনে হয় না। মাত্রায় হেরফের হয়েছে। যেমন ধরা যাক এর আগের নির্বাচন 2014, কি পরিমাণ সহিংসতা, নৃশংসতা আমরা লক্ষ্য করেছি। তারপরে নির্বাচন হয়েছে, তবে ভোটার বেশি যায়নি, যাওয়ার মতো পরিবেশ ছিল না আর কি। তো কাজেই পরিবেশ যাই থাক, সেটা নিয়ে আমারও আপত্তি আছে, আমারও প্রশ্ন আছে, আমারও তির্যক মন্তব্য আছে পরিবেশ নিয়ে, এবারকার পরিবেশ। হ্যাঁ, পরিবেশটি নিয়ে। কারণ আমার কাছেও পুরোপুরি সন্তোষজনক মনে হয় না। প্রথমত ধরুন কতগুলো বৈশিষ্ট্য আছে এবার নির্বাচনের। প্রথমত হচ্ছে যে একটা দলীয় সরকারের অধীনে প্রায় সবাই অংশগ্রহণ করতে যাচ্ছে বলে আমরা ধরে নিয়েছি এখনো পর্যন্ত, যে সব দল অংশগ্রহণ করবে। এটি কিন্তু এক বিশেষ ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আর একটি হচ্ছে প্রার্থীর ছড়াছড়ি। প্রধান 2 দলের মধ্যে প্রচুর প্রার্থী, এমনকি আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে, তাদেরকে হুমকি ধমকি অনেক কিছু দেওয়া হচ্ছে। কিছু কাজ হয়েছে, অনেকে সরে দাঁড়িয়েছে, সবাই সরে দাঁড়ায়নি। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দল বদলের হিড়িক। এত বেশি পরিমাণ দল বদল করার দৃষ্টান্ত এর আগে দেখি, 2 দিন আগেও হলো। হ্যাঁ, এবং নিজস্ব দলের উঁচু পদে আসেন সেই ব্যক্তি মনোনয়ন না পেয়ে চলে যাচ্ছেন আওয়ামী লীগে, আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন বিকল্পধারায়, গণফোরামে, ইত্যাদি 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 সবকিছু। তো এখন রাজনীতিতে দল বদলের ঐতিহ্য আছে, ইংরেজিতে যাকে বলা হয় পলিটিক্যাল টার্নকোট, এবং উইনস্টন চার্চিল নিজেই তা ছিলেন। কিন্তু এই পরিমাণ বোধহয় সারা বিশ্বের বিস্ময় বাংলাদেশ, যে এত বেশি পরিমাণ দলবদল কেউ কোথাও করেনি আছে।
আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনিবার্যভাবে আমাদের প্রাজ্ঞবিজ্ঞ অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর কামাল হোসেনের কথা এসে যায়। তিনি তো মাত্র সেদিনও বলেছেন যে জামাতের সঙ্গে কোনো বৃহত্তর ঐক্য গড়বেন না, কিন্তু দেখা গেল তিনি গড়েছেন। কারণ বিএনপির সঙ্গে ঐক্য গড়া মানেই জামাতের সঙ্গে। কারণ আমি একটি কথা বলেছি যে বাংলা প্রবচন আছে যে কান টানলে মাথা আসে, আমি উল্টো করে বলেছি, মাথা টানলে কান আসে, বিএনপি টানলে জামাত আসে। তো তিনি এখন জামাতের নেতৃত্ব দিচ্ছেন এবং এ বিষয়ে তাকে প্রশ্ন করতে গিয়ে একজন সাংবাদিক বেশ বাক্যবাণে জর্জরিত হয়েছেন। আমরা দেখলাম, শুনলাম, পড়লাম। এবং একটা মজার ব্যাপার লক্ষণীয় যে দুইজন হোসেন, একজন ব্যারিস্টার মইনুল হোসেন আর একজন ডক্টর কামাল হোসেন, দুই হোসেন কিন্তু জামাত প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেকায়দা পড়লেন। তো ডক্টর কামাল হোসেনের ভাগ্য ভালো, এখনো গ্রেপ্তারি পরোয়ানা হয়নি। হারুন হোসেন বেচারা একেবারে জেলখানায় যেতে হলো, এখন জামিন পেয়েছেন আর কি, কিন্তু ছাড়া পাননি। আর একটি হচ্ছে যেটা বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করি সেটা হলো যে নির্বাচনের খুব কাছাকাছি সময় ইশতেহার প্রকাশ করা। ইশতেহারের একটা চমৎকার ইতিহাস আছে। কিন্তু আমরা রাজনৈতিক দল পেয়েছি উপনিবেশবাদের সুবাদে, এবং ব্রিটিশ উপনিবেশবাদ ছিল ভারতে, আর খোদ ব্রিটেনে 1679 সালে প্রথম রাজনৈতিক দল তৈরি হলো। একটা হুইগ দল আর একটা টরি দল। টরি দল রাজার পক্ষে, হুইগ দল রাজার বিপক্ষে, এবং সেই হুইগ দল থেকে পরবর্তীকালে লিবারেল পার্টি হয়েছিল। লেবার পার্টির ইতিহাস অনেক পরে। আচ্ছা, তো এখন যেটা দেখছি যে এই দলগুলো তখন একটা সামন্ততান্ত্রিক আবহের মধ্যেও একটা নির্বাচন হয়ে কমন সভা, লর্ড সভা গঠিত হতো। লর্ড সভা নির্বাচন নয়, কমন সভার নির্বাচন। তো অনেকে যারা প্রার্থী হতেন তারা বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে হতো। তখন ঠিক করা হলো যে বাড়ি বাড়ি গিয়ে বলার দরকারটা কি, আমাদের যা বলার কথা আমরা একটু লিখিতভাবে দেই না কেন। 18 শতকের শেষ দিকে এই ব্যাপারটা ঘটলো, লিখিত ম্যানিফেস্টো। তবে ম্যানিফেস্টো শব্দটি ইংরেজি, এটা এসেছে লাতিন শব্দ ম্যানিফেস্টাম থেকে। ম্যানিফেস্টাম মানে হচ্ছে ইংরেজিতে অর্থ করলে ক্লিয়ার অ্যান্ড ডেফিনিট, অর্থাৎ স্পষ্ট হবে, সুনির্দিষ্ট হবে। 1620 সালে প্রথম ইংল্যান্ডে জোনাথন হান্ট একটা বই অনুবাদ করতে গিয়ে, ধর্ম সংক্রান্ত বই, এই ম্যানিফেস্টো শব্দটি প্রথম ব্যবহার করলেন এবং ইংরেজি অভিধানে ওই প্রথম এলো। আচ্ছা, ভারত উপমহাদেশে আমরা রাজনৈতিক দল পেলাম ব্রিটিশ উপনিবেশবাদের সুবাদে। আমরা জানি 1885-তে কংগ্রেস হলো সবচেয়ে বড় প্রথম একটা রাজনৈতিক মঞ্চ। 1906 এই ঢাকায় হলো মুসলিম লীগ। তো এখন এরা তো নির্বাচনে গেছে 1919-এর ভারত সরকার আইনের অধীনে। তো নির্বাচনে যাবার আগে এই ধরনের ম্যানিফেস্টো প্রচার করত। তো ম্যানিফেস্টো চটকদার ইতিহাস, সবকিছু বলবো না। যেমন আমরা 1954 নির্বাচনে, প্রাদেশিক পরিষদ নির্বাচনে 21 দফা পেয়ে গেলাম। আসলে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের জন্মলগ্নে তাদের ম্যানিফেস্টো হিসেবে 42 দফা একটা রচনা তারা হাজির করেছিল, তারই সংক্ষেপিত রূপ 21 দফা। আচ্ছা, তো এই 21 দফার ইতিহাস আমরা জানি, ম্যানিফেস্টো চলে এসেছে। আবার অনেক সময় ইতিহাসে বলা হচ্ছে যে আমেরিকার স্বাধীনতা ঘোষণা, এটাও ম্যানিফেস্টো। তার পরে 1848-এ আমেরিকায় নারীবাদী আন্দোলনের সূচনা, যে ডিক্লারেশন অফ সেন্টিমেন্টস, এটাকেও একটা ম্যানিফেস্টো বলা হয়েছে। সেই সুবাদে তো আমাদের স্বাধীনতার যে প্রচারণা জারি করলো আমাদের মুজিবনগর সরকার, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটাও একটা ম্যানিফেস্টো। তো এখন দলের ম্যানিফেস্টো নিয়ে আমার একটা কথা হচ্ছে, এই ম্যানিফেস্টো
আমরা খুব যেন তাড়াহুড়ো করে পেলাম, নির্বাচনের খুব কাছাকাছি পরে সময়, শেষ মুহূর্তে পেলাম শেষ মুহূর্তে পেলাম। মানে তবে আমি যতটুকু জানি যে আওয়ামী লীগ বহুদিন থেকে কাজ করছিল, তাদেরটা বেশ ঝকঝকে বাঁধাই অবস্থায় হাতে পেলাম, বিস্তৃত ব্যাখ্যা আছে। কিন্তু অন্যান্য ম্যানিফেস্টোগুলো যেন মনে হচ্ছে তড়িঘড়ি করে তৈরি করে কোনো রকম একটা তৈরি কিন্তু করা। আওয়ামী লীগেরটাও আরো আগে পাওয়া উচিত ছিল, মানে এত শেষ মুহূর্তে শেষ যেগুলো নিয়ে মুহূর্তে আলোচনা করবার তেমন এত কোনো সুযোগ পরে নেই। কেন দিল সেটা একটা আশ্চর্যের ব্যাপার। আমরা ম্যানিফেস্টো আলোচনায় পরে আসি। আচ্ছা। পরে আসি একটু ডক্টর সাদ হোসেন, আপনার কাছে শুনি যে কি মনে হচ্ছে আপনার কাছে নির্বাচনের পরিবেশ এবং সব মিলিয়ে নির্বাচনটি কি আসলে কোনো সংশয়ের জায়গা আছে এখনো? এবং প্রফেসর আনোয়ার হোসেন গুলো নির্বাচন কেন্দ্রিক প্রসঙ্গের অবতারণা করেছেন, দল বদলের প্রসঙ্গ, ম্যানিফেস্টোর প্রসঙ্গ। ম্যানিফেস্টো নিয়ে আমরা পরে হয়তো একটু কথা বলবো, কিন্তু বাকি দিকগুলো যদি আপনি আপনার বক্তব্যের সময় বলেছেন যে এখনো লোকে সন্দেহ করছে আদৌ নির্বাচন হবে কিনা। আমি হাটে বাজারে, বিশেষ করে আমি বাজারে যাই খুব, আমি প্রত্যেক শুক্রবারে আমি আমার সপ্তাহ এবং এক পক্ষ বা 15 দিনের বাজার করি। অনেক সময় বাজারে গেলে দেখি যে এভরি থার্ড পারসন এই প্রশ্ন জিজ্ঞেস করে, হয়তো আমাদেরকে দেখে টাকে টেলিভিশনে, যার আসলে কি নির্বাচন হবে নাকি। কেন এই সংশয় আমি ঠিক বুঝি না, তবে নিশ্চয়ই এটার পিছনে কারণ আছে। কারণ এভরি থার্ড পারসন এই প্রশ্ন করবে কেন। আমি এখন তো ধরেন নির্বাচনের কাছে চলে এসেছি আমরা, আমার মনে হয় যে নির্বাচন একটা হয়ে যাবে, তার কোয়ালিটি কি হবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত আমরা শিওর না। আসলে নির্বাচনের দিন যাওয়ার পুরো 2-1 দিন পরে যদি বিভিন্ন কাহিনী, বিভিন্ন জিনিস আসে, তো বোঝা যাবে যে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তবে নির্বাচন একটা হবে। না, কিন্তু নির্বাচন যদি হয়ে যায়, যদি আমরা অতীত অভিজ্ঞতা দেখি বা 2014-এর অভিজ্ঞতা দেখি বা অন্য নির্বাচন যদি একবার হয়ে যায়, তাহলে ভালো হলো কি খারাপ হলো, কে কি বললো না বললো, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষকরা কি বললো, তাতে কিছু যায় আসে না। না, এগুলি কিছুই যায় আসে না। আর বিশেষ করে যদি ক্ষমতাসীন দল জিতে তাহলে তো কোনো সমস্যাই হবে না। কারণ তারা তো তাড়াতাড়ি গভর্নমেন্ট ফর্ম করে যখন ফেয়ার কমপ্লিট করে ফেলবে, তখন এগুলি নিয়ে ওই কিছুদিন হইচই হয়। কিন্তু গতবার যেটা হয়েছে আপনার 2014-এ গভর্নমেন্ট তো আপনার ওই যে 1 মাস থাকে, আর একটা পার্লামেন্টে জীবিত থাকে, সচল থাকে, তার মধ্যেই কিন্তু গতবার গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে। এবং এটা নিয়ে কথা উঠেছিল, কথাটা এগুলি যখন পাওয়ারে চলে যান আপনি, তখন আর কিছু থাকে না। আসলে আমাদের দেশে হয়তো সাবকন্টিনেন্টের ট্রেডিশনে হইতে পারে, অন্য দেশেরও ডেভেলপিং কান্ট্রিগুলিতে এটা হইতে পারে, আমাদের দেশে রাজনীতি সম্পূর্ণভাবে ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতাকে কেন্দ্র করেই সব কিছু এগুলি চলে। এই জন্য আপনারা যখন বলেন যে আদর্শের কথা বলেন, ওই বলেন সেই বলেন, তা আমি বলি যে আমরা একটা কলেজ জীবনে একটা ফিল্ম দেখছিলাম, ওর নাম হলো পথে হলো দেরি, যতদূর মনে পড়ে। তো সেখানে আমার মনে হয় কমল মিত্র না হলে হরিধন চ্যাটার্জি এদের একজন দাদা হিসাবে বলছিল যে দারিদ্র যখন দরজা দিয়ে ঢুকে, প্রেম তখন জানালা দিয়ে ফুরুত করে পালিয়ে যায়। তো আমাদের এখানেও ক্ষমতাটা এরকম ছিল। আমি সংলাপটা যদি আমার মনে পড়ে, দুঃখিত বলেন, যে পকেটে যদি পয়সা না থাকে, প্রেম দরজা দিয়ে এসে জানলা দিয়ে পালিয়ে যায়। মানে এক দারিদ্র জাতীয়, মানে শূন্য। তো এখন আমাদের এখানে হয়েছে কি, এই নির্বাচনের সময় যখন নির্বাচন দরজা দিয়ে ঢুকে, তখন ভাবাদর্শ যা আছে এগুলি জানলা দিয়ে ফুরুত করে পালিয়ে যায়, এগুলি আর কিছু থাকে না। আমি কোনো পার্টিকে দেখছি না যে একেবারে আদর্শ অনুযায়ী চলছে। একটা প্রথম দিকে যেমন আমাদের তো 91 থেকে যদি এই দলীয় নির্বাচনটা ধরেন, তার আগে তো এরশাদের নির্বাচনে সেগুলি অনেক কিছু হয়েছে। একটা অ্যানাউন্সমেন্ট থাকে, তারপরে দেখা যায় অ্যানাউন্সমেন্টকে বদলে দিয়ে আর একটা অ্যাকশান নেয়, এবং তাতে আলটিমেটলি কিছু হয় না, কিছুদিন গালাগালি খায় অন্য হাতে, কিন্তু কাজ হয়ে যায়।
তো সেই 91-এর ইয়ের থেকে আমরা যেটা দেখেছি যে ইলেকশনে জিতাটাই বড় জিনিস হয়ে যায়। ক্যান্ডিডেটকে আপনি জিতিয়ে আনলে আপনার যে লাভ হয়, আমরা দেখেছি যে একজন আমাদের খুব নামকরা ব্যুরোক্র্যাট উনি এক পার্টিতে গেলেন জয়েন করতে, তাকে ওখানে অ্যালাউ করলো না, অন্য পার্টিতে চলে গেল। এই সব ঘটনার থেকে যেমন তৎকালীন আওয়ামী লীগের তারা তো এরকম দুই একজন খুব আদর্শবাদী ভালো লোকদেরকে দিয়েছিল। একজন হলো ঢাকাতে আপনারা ফজলুল করিম, বোধহয় ঢাকা 6 বার ঢাকার সাথে দিয়েছিল, অতি ভালো মানুষ, হেরে গেলেন। তারপরে এখনও বোধহয় টাঙ্গাইলের অ্যাডমিনিস্ট্রেটর আছে আমাদের সমসাময়িক, আমি যুদ্ধের সময় একসাথে আমরা কিছু সময় ছিলাম, 2-1 সময় অন্তত। ফারুক বোধহয় এখনও অ্যাডমিনিস্ট্রেটর, ভালো মানুষ, খুবই ভালো মানুষ, কিন্তু ইলেকশনে জিততে পারলো না। মাহমুদা স্বগত আপনারা চেনেন কিনা, হলো মঠবাড়িয়ার, ওই যে শগিরুল স্বগত ছিল তার ওয়াইফ, ওনাকে তো গুলি করে মেরে ফেললো, তারপর ওর ওয়াইফ আর ক্লাসমেট, খুবই ভালো। তো তারে নমিনেশন দিল, মহিলা ইয়ে করে দিল, কিন্তু জিততে পারলো না। এখন নির্বাচনে যখনই আপনি ক্যান্ডিডেট ফিল্ড করেন, আপনার মেইন ক্রাইটেরিয়া হয়েছে ইজি অর শি উইনাবল। তো এই ক্রাইটেরিয়া ইয়ে করতে বিবেচনায় আদর্শ ভাবাদর্শ এগুলো ভাবাদর্শ তখন আসে না, কারণ আমার যদি সিট কমে যায় তা আমি গভর্নমেন্ট ফর্ম করতে পারলাম না, আমার তখন কে তাকাইবে কে। এসব কারণে নির্বাচনে ক্ষমতা কেন্দ্রিক ইয়ে থাকাতে হয় এবং দল বদলও হয়। আর এইবার দল বদলের আরও একটা কারণ হয়েছে যে এবার নতুন একটা ফোরাম এসে গেছে। একদিকে যুক্ত ফ্রন্ট বদরুদ্দোজা চৌধুরী সাহেবের ইয়ে, আর একদিকে ঐক্য ফ্রন্ট। ফলে আপনি দেখেন নতুন যারা একটা সুবিধা পেয়েছে, অনেকেই আমি জানতাম তারা হয়তো চেষ্টা করছে, দে আর নট হ্যাপি, অস্বস্তি ফিল করছে, তারা চট করে যুক্ত ফ্রন্টে চলে গেছে। আবার যেমন কেউ কেউ গিয়ে গণফোরামে চলে গেছে, ঐক্য ফ্রন্টে চলে গেছে। তো গণফোরাম হয়ে ঐক্য ফ্রন্টে গেছে। তো এখন যেটা হয়েছে, এখন কিন্তু নমিনেশন এগুলি হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মাঠটা মনে হয় যে যেরকম এক্সপেক্ট করা হয়েছিল সেরকম নয়, এবং নির্বাচন কমিশনের সমতল নয় না, সমতল তো নয়। এখানে তো সামনের সব নালা ডোবা, টিলা টঙ্কন, এখানের মধ্যে সমতল মাটি তো দেখা যাচ্ছে না। তো এইখানের মধ্যে নির্বাচন কমিশনকে এখানে আমি মনে করি সাংঘাতিক সতর্ক দৃষ্টি রাখতে হয়। কিছুটা আপনার মেধার ইয়ে হয়, কারণ আপনি সমতল ভূমিতে দাঁড় করায় দিলেই কিন্তু সমতল হয় না। আপনারা ট্র্যাক ইভেন্টে দেখছেন যে যেহেতু যে আউটার সার্কেলে থাকে তাকে অনেক বেশি দৌড়াইতে হয়, আর যে ইনার সার্কেলে থাকে সে কিন্তু বিল্ট ইন অ্যাডভান্টেজ কম দৌড়িয়ে হয়। সেই জন্য কি করে, ওকে আউটার সার্কেলের এদেরকে অনেক সামনে দেয়, 220 440 রেসে কিন্তু তাই করে। তার উদ্দেশ্য হলো এটার সমতল ইয়ের যে যার বিল্ট ইন অ্যাডভান্টেজ আছে তাকে হ্যান্ডিক্যাপ দাও, যার বিল্ট ইন ডিসঅ্যাডভান্টেজ আছে তাকে হেড স্টার্ট দাও। এগুলি হচ্ছে ফর্মুলা, এগুলি কিন্তু আপনার জানতে হবে, এবং দিস ইজ আর্ট, আপনাকে এইভাবে রপ্ত করে তারপরে যাইতে হবে। সেইটা মনে হয় না নির্বাচন কমিশন এই জিনিসটা চিন্তা করেছে বা করার চেষ্টা করেছে। আর আমার যেটা ধারণা, আমি নির্বাচন কমিশন সম্পর্কে বলি, আপনারা অযথা দোষ দেন, আমি অত দোষও দিই না। একটা অর্গানাইজেশন 45 40 50 বছর ধরে চলতে চলতে তার একটা ডাইনামিক্স বা স্বভাবজাত রীতি পদ্ধতি ডেভেলপ করে গেছে, সেখান থেকে হঠাৎ বাহির হয়ে আসা যায় না। আমি ব্যক্তি জীবনের কথা আপনাদেরকে বলছি যে একটা আপনার ফিল্ম আপনাদের খেয়াল আছে কিনা, শঙ্খনীল কারাগার, হুমায়ুন আহমদের সেইখানে ওই যে মমতাজ উদ্দিন অ্যাক্টিং করছিল ইয়েতে, তো মমতাজ উদ্দিন ছিল জাগির বাড়ির মাস্টার, আর তার ওয়াইফ নাজমা যে বা আনোয়ার, সে ছিল জাগির বাড়ির মেয়ে। এবং ওই যে জাগির বাড়ির মাস্টার তাকে বিয়ে করেছে বা বিয়েটা হয়েছে, এ কিন্তু জাগির বাড়ির মাস্টারের উপরে পার্সোনালিটি উঠতে পারে নাই। সে সারা জীবনই ওকে সাবঅর্ডিনেট মনে করছে নিজকে, এবং জড়সড় হয়ে তার স্ত্রীর সাথে চলাফেরা করছে। তো নির্বাচন কমিশনেরও কিন্তু এই সব অর্গানাইজেশনেরও একটা ডাইনামিক্স আছে, তার বাইরে সে চট করে যেতে পারে না। আমরা ব্যুরোক্রেসিতে আমাদের একটা ডাইনামিক্স, বাট এখন তো নিজেরা নিজেরা যেভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে, সেটা তো এগুলি তো হলো ওই ডাইনামিক্সের ফলে আরো যখন ভালো করতে পারে না, যখন নিজেদের মধ্যে অ্যাসার্ট করতে পারে না, তখন কিন্তু এগুলি দেখা দেয়। নির্বাচন কমিশন
এখন সরকারের সাথে অ্যাসার্ট করার মতো সেই মানসিকতা, ওই যে জাগির বাড়ির মাস্টারের মতো, ওইটা কোনো সময় আর ডেভেলপ করে নাই। এবং এইটা ডেভেলপ করার সবচেয়ে সুযোগ গিয়েছিল মাগুরা ইলেকশন শেষে যখন সিইসি আসছিলেন, তখন যদি উনি এসে স্থগিত করে দিতেন, বন্ধ করতে হয় না, বাংলা শব্দ তো অনেক রকম আছে, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস অন্য হতো, বা নির্বাচন কমিশনের চেহারা অন্যরকম হতো। এখন ওনারা কিছু কিছু অ্যাকশন এই যে নিচ্ছেন, এইটাও যদি 15 দিন আগে নিতেন, যে ওসি বদল, ওই বদল, সেই বদল, এগুলি যদি চটচাট করে করতেন। কারণ নির্বাচন কমিশনের একটা মোক্ষম বিরাট পাওয়ার আছে, যেটার কারণে নির্বাচন শুধু তারাই করতে পারে, নির্বাচন বন্ধ শুধু তারা করতে পারে। এবং তারা যাদেরকে হ্যান্ডেল করতে হয়, তাদের এত ক্ষমতা, তাদেরকে ওই থ্রেটটা সবসময় রাখতে হয়, যে তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আমি তোমার এই এলাকায় নির্বাচন বন্ধ করে দেব। যেটা ভারতের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে ধমকটা দিয়েছে। ভারতে বহু উদাহরণ আছে আসলে। এটা দিতে হয়, থ্রেট অন্তত দিতে হয়, যে তুমি ধরেন এক ডিস্ট্রিক্টে শুনছে না কথা, তাকে বলে দিবে যে তোমার ডিস্ট্রিক্টে আমি নির্বাচন বন্ধ করে দেব। তো কি হবে, নির্বাচন আমি এক ডিস্ট্রিক্টে আমি পসপন করব, বন্ধ তো শব্দটা খারাপ হবে, স্থগিত করে দেবো, অসুবিধা কি? কিন্তু ওইটা বলতে যে সাহস লাগে, ওই জাগির বাড়ির মাস্টার সে আর এটা সাহস করে না। অনেকগুলো বিষয় উঠে এসেছে সাদত ভাইয়ের বক্তব্য থেকে, সেগুলোর সম্প্রসারণ করে আমার বক্তব্য হাজির করা যাক। অনেক পুরনো দিনের চলচ্চিত্রকে আমরা আবার স্মরণ করলাম। সেই প্রথমত আমি দেখছি যে সাদত ভাই বললেন যে নির্বাচনের গুণমান, আমারও শঙ্কা আছে, আমি একমত যে শতভাগ নিশ্চিত গুণমানের নির্বাচন আমার, শতভাগ না হোক, কিন্তু কত ভাগ হলে আপনি সন্তুষ্ট হবেন? আমি মানে একজন নাগরিক হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে গ্রহণযোগ্য মানের একটা নির্বাচন চাই। এই জন্য বলছি যে সারা পৃথিবীর কোনো দেশে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য মানের নির্বাচন হয় না। যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে ওয়াজ নসিহত করে যায় গণতন্ত্রের জন্যে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে আজও চলমান বিতর্ক। তো কাজেই কোথায় আমরা যাব? রাজনৈতিক সংস্কৃতির কথা বলি আমরা, যে রাজনৈতিক সংস্কৃতি যদি অপরিণত থাকে, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডে গুণমান আশা করা যায় না যৌক্তিক কারণে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা কি বলবো, তারাও যদি রাজনৈতিক দিক থেকে অনুন্নত হয়, তা আমরা কোথায় থাকি? তো কাজেই আমরা তাদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তবে আমি আমরা তাদেরকে ছাড়িয়ে যাওয়ারও চেষ্টা করতে পারি, নয় কেন? সেই তবে আমি একটি কথা বলি, পশ্চিমের গণতান্ত্রিক ঐতিহ্যের চাইতে আমার গণতান্ত্রিক ঐতিহ্যের বয়স বেশি। এটা ইতিহাস জানে না বলে অনেকেই বোঝে না আর কি। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 5 শতকে এথেন্সে গণতন্ত্রের সূচনা হয়েছিল, পাঠ্য বই লেখা, আমাদের পণ্ডিত ব্যক্তিবৃন্দ তাই বলেন আর কি। আমি একজন মূর্খ মানুষ, ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে খ্রিস্টপূর্ব 6 শতকে উপমহাদেশের দক্ষিণ পূর্ব প্রান্ত, মানে আমাদের এই এলাকায় বৌদ্ধ গণরাজ্য ছিল, ছোট ছোট গণরাজ্য। সেখানে রাজা পর্ষদ দ্বারা নির্বাচিত হতেন, পর্ষদের কাছে দায়বদ্ধ থাকতেন, রাজাকে বরখাস্ত করা হতো। এই নিয়ম আমি দেখছি। তো এটা গণতন্ত্র আমি বলবো না, কিন্তু গণতন্ত্রের আবহটা তো আছে, যে শাসক নির্বাচিত হচ্ছেন। গণতন্ত্রের মূল কথা শাসক প্রতিনিধিত্ব করবে, নির্বাচিত সেইটি। তো এথেন্সের 100 বছর আগে আমরা এই কাজ করেছি। কাজে আমরা গণতন্ত্রের শেকড় ধারণের ক্ষেত্রে পশ্চিমের চেয়ে এগিয়ে ছিলাম, এখন কেন পিছিয়ে থাকছি? এটা একটা বিপন্ন বিষয়, বড় প্রশ্ন। যাকে প্রথম প্রশ্ন নিয়ে আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা নিশ্চিত যে শতভাগ না হোক, অন্তত যেটা বলছি গ্রহণযোগ্য মানের নির্বাচন হলেই আমরা সন্তুষ্ট। আচ্ছা, 2 নম্বর, এবং এটা কিন্তু বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্ষমতায় ফিরে আসা না আসা চাইতে আমি মনে করি যে সরকারের জন্যে, কারণ এই সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে। সরকার ক্ষমতায় থাকাকালীন নির্বাচন হচ্ছে। নির্বাচন যদি কোনো কারণে নানাবিধ
ত্রুটি বিচ্যুতির শিকার হয়ে যায়, দায় বর্তাবে কিন্তু সরকারের উপরে। কাজে সরকারের জন্য চ্যালেঞ্জ এটা আমি মনে করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাউন্সিল সভায় যে আমি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, এবং তিনি কতটুকু তা বাস্তবায়ন করতে পারবেন তার সব বিশাল বাহিনীর দ্বারা, সেটা কিন্তু নির্ভর করছে এই নির্বাচনে আমরা যা দেখব। কাজে এটা হচ্ছে দুই নম্বর কথাটি এসছে নির্বাচনের সহিংসতা। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু হলো সেদিন থেকে সহিংসতা দেখছি, এবং সহিংসতায় কেউ বোধহয় কারো কম হচ্ছে না। প্রথমেই আওয়ামী লীগের 2 নেতাকে একেবারে ওপারে পাঠিয়ে দেওয়া হলো, এখন চলছে এই সহিংসতা অনাকাঙ্ক্ষিত। কারণ রাজনীতি, ক্ষমতার রাজনীতি আমি মেনে নিচ্ছি, কিন্তু তার সঙ্গে সহিংসতার রাজনীতি চলতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের রাজনৈতিক ঐতিহ্য সূচনা হয়েছিল কিভাবে, এখন কোথায় আছি। আমাদের সবারই জানা আছে, সাদত ভাই তো জানা আছে, সম্মানিত উপস্থাপকেরও জানা আছে যে অসহযোগ আন্দোলন 1920-21, কংগ্রেস তার সমান্তরালে চলছে খিলাফত আন্দোলন, মুসলিম লীগ কংগ্রেস একসঙ্গে আন্দোলন করছে। তো মুসলিম লীগের আন্দোলন সফল হলো না, কারণ খেলাফত বিলুপ্ত হয়ে গেল ওদিকে, যেটা কামাল পাশাও সমর্থন করেছেন। কাজে মুসলমানরা ধরা খেয়ে গেল, সোজা বাংলায় যাব। আর অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী নিজেই প্রত্যাহার করে নিলেন। কেন? চৌরি চৌরায় নামে একটি জায়গায় উন্মত্ত জনতা পুলিশের থানা আক্রমণ করেছে। সহিংসতা হলো কেন? এই কারণে মহাত্মা গান্ধী কর্মসূচি প্রত্যাহার করে নিলেন আন্দোলন। আজকে আমাদের নেতৃত্ব কোথায়? সব দলের নেতার প্রতি আমি বলছি যে সহিংসতা হচ্ছে। সহিংসতা হলে কি কাজ করা যেতে পারে? আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্টতই যে দায়িত্ব পালন করতে বাধ্য, সেটা হচ্ছে তদন্ত, বিচার এবং সহিংসতা যেন না হয় রুখে দেওয়া। নেতৃত্ব কি করছে? এখন শুধু অভিযোগ করলে হবে না যে বিএনপি আওয়ামী লীগের এতজন হত্যা করেছে, এত জায়গায় বাধা দিয়েছে, আবার বিএনপি অভিযোগ করলে চলবে না আওয়ামী লীগ আমাদের প্রচার করতে দিচ্ছে না। আমার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? সর্বোচ্চ যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে আমার নির্বাচন কমিশন কি করছে। কারণ এখন তো তফসিল ঘোষণার পরে দেশের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, এবং সেই প্রসঙ্গেই কিন্তু নির্বাচন কমিশনের কথাটা এসছে। সাদত ভাই সুন্দর করে বলেছেন। তা আমি ওই জন্য ওই বক্তব্যের সঙ্গে সংযোজন করছি যে নির্বাচন কমিশনের ভূমিকায় আমিও সন্তুষ্ট নই। যে দৃঢ়তা, যে স্পষ্টবাদিতা আশা করেছে সেটা আমি পাচ্ছি না আর কি। কারণ নির্বাচন কমিশনের উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করছে। নির্বাচন কমিশন কি সেটা জানে? সরকারের, ধরা যাক বিএনপির অভিযোগ অনুযায়ী সরকারের মুখাপেক্ষী হয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে, কিন্তু নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তারা নিজেদের প্রশ্নবিদ্ধ করবে, সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। আসলে তারা সরকারের বিরুদ্ধেই কাজ করবে যদি সঠিক নির্বাচন না করে। সেই জন্য আমি মনে করি প্রতিষ্ঠান আর ব্যক্তি, প্রতিষ্ঠান পরিচালনাকারী ব্যক্তির উপরে প্রতিষ্ঠানের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে। যেমন ডক্টর এটিএম শামসুল হুদা যখন নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন, তখন তো এত প্রশ্ন ওঠেনি। হ্যাঁ, বলতে পারে যে তৎকালীন সরকার সহযোগিতা করেছে, এখনকার সরকারও তো সহযোগিতা করতে বাধ্য সংবিধান অনুযায়ী। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী একটি প্রতিষ্ঠান। প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের একটি কথা মনে করছি। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, আই ডু নট হ্যাভ ফেইথ ইন এনি নিউ ইনস্টিটিউশনস বাট ইন দ্য পিপল who think properly, feel nobly and act rightly. কোনো প্রতিষ্ঠানের প্রতি আমার আস্থা নাই, কিন্তু সেই মানুষগুলোর উপর আস্থা আছে যারা সঠিক চিন্তা করে, মহান অনুভব এবং সঠিকভাবে কাজ করে। তা আমি মনে করি ব্যক্তির উপরে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নির্ভর করছে। ওই জায়গায় যেন আমার একটা ঘাটতি রয়ে গেছে। নির্বাচন কমিশন যেভাবেই গঠিত হোক, তারা সবাই সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের উপরে আরোপিত দায়িত্ব পালনে যথেষ্ট দৃঢ়তা, সক্ষমতা, পারঙ্গমতার আমি অভাব দেখছি। আর একটা হচ্ছে, খুব সুন্দর কথা বলেছেন যে ভালো প্রার্থী আমাদের নির্বাচনে পাওয়া যায় না।
আমার মনে আছে যে যেদিন প্রার্থী ঘোষণা করা হলো সব, তখন কোনো একটা চ্যানেলে বলছিলাম যে প্রার্থী যাদেরকে দেখছি মোটামুটিভাবে আমার যে ধারণা, আমি অনুপুঙ্খ বিশ্লেষণে যেতে পারছিলাম না তখনও, যে এতে মনে হচ্ছিল যে লাউ সেই কদু, অর্থাৎ নতুন মুখ দু চারটে আছে আর সব তো আমার চেনা মুখ আর কি। তো সেটাই স্বাভাবিক রাজনীতিতে, আমি অস্বীকার মানে করছি না। জিততে হবে, যেটি ডক্টর সাদাত হোসেন বলেছেন, বাস্তবতা জেতার সেই। জন্য যেই টিম। কিন্তু ওই যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভালো কথা বলেছে, উইনেবল ক্যান্ডিডেট, অর্থাৎ আপনার প্রার্থীর যোগ্যতা কি আছে, ভাবমূর্তি কি আছে সেটা না, জিতবে আপনার কে? টাকা আছে কিনা, মাস্তান আছে কিনা, জিততে পারবেন কিনা, এই সমস্ত বিষয় থাকে আর কি। সেটা রাজনীতির বাস্তবতা, আমি মানি আর না মানি, যারা রাজনীতি করেন তারা জানেন। কিন্তু এখানে আমার কাছে মনে হয় অর্থনীতিতে গ্রেশামের তত্ত্ব আছে যে মন্দ টাকা ভালো টাকাকে সঞ্চালনের বাইরে পাঠিয়ে দেয়, এবং এটা একটা আশ্চর্য ব্যাপার। ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী দু চারজন যে নেই তা বলবো না, তারা কেন নির্বাচনে আসতে পারে না? এবং দল জি। হিসেবেও তারা কিন্তু ভালো প্রার্থীকে কখনোই পোষকতা দেয় না আর কি, আমি মনে করি। আর একটা হচ্ছে কথা, শেষ কথাটা বলে এই পর্যায়ে শেষ কথা বলে নেই যে হতাশার অনেক জায়গা আছে, আমি এখনো বলবো, কিন্তু তা সত্ত্বেও আশাটা তো ধরে রাখা ধরে রাখতে দরকার আর হবে। কি। ডক্টর সাদাত হোসাইন, আমরা দেখছি যে অপোজিশনের নেতৃবৃন্দ বা প্রার্থীরা যখন কথা বলছেন, যে তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তাদের ইলেকশনটা আসলে নির্বাচনটা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা করছেন, বা আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ না, তাদেরকে লড়তে হচ্ছে মূলত পুলিশ এবং প্রশাসনের বিপক্ষে। না, আমি আপনার তো কি মন্তব্য? সবসময় এই কথা বলেছি যে আসল হলো রেস্ট্রেইন যাদেরকে করতে হবে, সেটা হলো কোয়ার্সিভ আউটফিট অফ দ্য গভর্নমেন্ট। তো তার সাথে তো এখন মাহবুবউদ্দিন খোকন একটা কমপ্লেন করেছে, সেখানে আমি জানি না, সে যেহেতু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে অনেকবারের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি হয়েছে, তার হয়তো অধিকার আছে, আমাদের বলার অধিকার আছে কিনা যা বোধহয় নাই। সে কিন্তু পুলিশ, প্রশাসন জুডিশিয়ারি এবং জুডিশিয়ারি বিচার তিন ইয়েকে বলছি, এরা যদি সব একাকার হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো বিচার আচারের আশা মানে পাওয়া যায় না। আশ্রয়ের জায়গা নেই যারা বলছেন। আপনি দেখেন, আমি যেটা দেখছি যে 14 জন না 15-16 জন ক্যান্ডিডেট জেলে, 18 জন 18 জন হয়েছে। আপনি তাহলে আর লাস্টে ঢুকলো রেজা আহমদ বাচ্চু মোল্লা, তাই না? 18 জন। তো এখন 18 জন নিয়ে যদি জেলে থাকে তাহলে ওরা ইলেকশন করবে কি করে? আমি একটা চ্যানেলে বলছিলাম যে এটা অপোজিশনও একটু তো বুদ্ধিমানের মতো কাজ করা হচ্ছিল, আর কিছুতে যদি না পারা যায় ওদেরকে, তাহলে প্যারোল দিয়ে তাদেরকে 30 তারিখ পর্যন্ত বাইরে আনার দরকার, যে পুলিশ থাকবে তাদের কাছে, তারা শুধু পার্সোনাল লেভেলে যে ক্যাম্পেইনটা করার দরকার সেইটুকু করবে, এটাতে অ্যালাউ করা যেতে পারে। আবার আরেকটা সংকট রাত্রে চলে যাবে। অনেক প্রার্থী কিন্তু এখন নাই আর কি, না, সেটা তো আমি অনেক জায়গায় কিন্তু এখন বিরোধী দলের কোনো প্রার্থী নেই। তারপরে বলছে যে অনেক পলাতক। পলাতক একটা আছে, আরেকটা হচ্ছে যে প্রার্থীতা আদালত কর্তৃক সর্বশেষ যে বাতিল হলো। হ্যাঁ, আদালত কর্তৃক হচ্ছে 7টাই এদের বাতিল হয়ে গেছে। সেখানে আমি অবশ্য আদালতের আবার জামাতের প্রসঙ্গটিও ঝুলে আছে, তারা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে। আমার আমি যতগুলি দেখছি কিছু কিছু পার্টিরও দায়িত্ব আছে এখানে, তারা এরকম ক্যান্ডিডেট দেখানো যে ঋণ খেলাপি, তারাই, আমি একটা দুইটা কনস্টিটিউয়েন্সি করে দেখছি কি ভালো ক্যান্ডিডেট ছিল, তাকে না দিয়ে একটা মানে মোটামুটিভাবে কন্ট্রোভার্সিয়াল আগেও ছিল, তাকে দিয়েছে। বাট ওই যে বলছেন তার শক্তি আছে, টাকা পয়সা আছে, এখন সে আবার ওই যে আরেকটা আছে যে যারা স্থানীয় সরকারে ছিলেন নির্বাচিত, তারা তাদের পদত্যাগ করেন নাই বলে, কিন্তু কেউ কেউ প্রশ্ন হচ্ছে যে সংসদ সদস্যরা যদি পদত্যাগ না করে নির্বাচন করতে পারেন তাহলে তাদের এগুলি কিন্তু নির্বাচন কমিশন একটু লিনিয়েন্টলি দেখছে, এগুলি কিন্তু লিনিয়েন্টলি দেখার ব্যাপার আছে। পদত্যাগপত্র সে সাবমিট করেছে কিনা এটাই বড়। এখন যদি বলেন যে পদত্যাগপত্র একেবারে মানে প্রপারলি অ্যাপ্রুভ হয়ে আসছে কিনা, তো এগুলি কিন্তু মানে বিতর্কিত থাকে এই কারণে
যে এটা এবং দণ্ডপ্রাপ্ত, এগুলিতে তো ইভেন হাইকোর্টের মধ্যেও বিভক্ত হয়ে গেছে। তো যেখানে হাইকোর্টের মধ্যে বিভক্ত হয়ে যায়, সাধারণ মানুষ কি করবে বা পার্টিও কি করবে? এখন কে ইয়েতে ছিল, এবং এগুলি হয় কি স্ট্যাটিস্টিক্সটা একটু কেন যেন এখানে লাউডলি স্পিক করে, এই কারণে এগুলি আনফর্চুনেটলি সব এক পার্টির হচ্ছে। যদি দুই পার্টিরই হইতো যে ঠিক আছে এদের গেছে 23 জন, ওদের গেছে 22 জন, যেটা ওই 1/11 সময় করছে, খেয়াল করছেন, এদের ধরলে এদেরও ধরছে, এদের ধরলে এদেরও ধরছে। তো এখানে দেখা যাচ্ছে যে এদের এক পার্টির ভুলটুলো কম হয়েছে, আর কোনো ধরাধরি হচ্ছে না, জেলও কিন্তু নাই। যদি যে কোনো কারণে এদেরও যদি 3-4 জন গ্রেপ্তার অবস্থায় থাকতো প্রার্থী, তাহলে হয়তো আমি মনে করি এখানে নির্বাচন কমিশনে আমার দৃষ্টিতে আরও অনেক স্ট্রং ভূমিকা নেওয়া ছিল। তাদেরকে যখন পুলিশদেরকে ডাকা হলো, ক্লিয়ার বলতো যে না আপনারা ধরতে পারবেন না, তো পুলিশ তো বলবে যে ওয়ারেন্ট থাকলো আমরা ধরবো না নাকি, বলে যে না, এখানে এইটুকু সাহস লাগে বলতে, না ওয়ারেন্ট থাকলেও ধরতে পারবেন না। আপনার খালেদা জিয়ার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ছিল, তো এই তো গুলশান থানার থেকে মাত্র 50 গজের মধ্যে, আপনি তো দীর্ঘ 1 মাস 2 মাস ধরেন নাই। আপনারা অপেক্ষা করেন, 31 তারিখে সকালে ধরে ফেলবেন বা 30 তারিখে ধরবেন, এইটা বলা এমন শক্ত কিছু না, আপনারা ধরবেন না। আপাতত ইলেকশন না হওয়ার পর্যন্ত আজ ধরতে হয়। আমাদের একটা কমিটি আছে, আমরা নির্বাচন কমিশন, আমরা আপনাদের সাথে আলোচনা করি, লিখিত পারমিশন দেব, তখন ধরবেন। কারণ ধরাটা তো হলো কি বলে আমাদের জুডিশিয়ারি সিস্টেমে এটা হলো প্রসিডিউরাল ব্যাপার, কারে ধরবেন, কারে করবেন, কখন কেসে দিয়ে দেবেন। ওইটা শক্তভাবে বলার জন্য যে ক্ষণজন্মা পুরুষের দরকার হয়, সেটা যে কোনো কারণে হয় না। এই সুযোগটা পুলিশ তাই বলবে, আমি হলো পুলিশের জায়গা হলে তাই বলতাম, আমার কাছে তার ওয়ারেন্ট আছে, আপনি ধরবেন না, বলেন না ধরবেন না, সোজা কথা বলতে হবে, আপনার ধরবেন না, অপেক্ষা করেন। তারপর যা ধরে যখন ফেলছে, এখন আমি যেটা বলি যে এদেরকে প্যারোলে দেন, 30 তারিখে সন্ধ্যা 8টার সময়, রাত্রে 8টার সময় আবার এদেরকে নিয়ে নেন। এর মধ্যে এরা ক্যাম্পেইন করবে, পুলিশ আশেপাশে থাকবে, বাপের জানাজা যেরকম আসে, মায়ের ইয়েতে যেরকম আসে, কারো বিয়েতে যেরকম প্যারোল দিয়ে তারপরে আবার নিয়ে যাবে, পুলিশ পাশে থাকবে, ক্যাম্পেইন করবে পুলিশ। এটাতে তো কোনো অসুবিধা নাই, কিছু একটা করতে হবে, কারণ এরা যদি একদমই বাহির না হইতে পারে। আরেকটা প্রশ্ন তারা তোলেন যে বিএনপি, বিশেষ করে বিএনপি এবং তার মৃতদের নেতাকর্মীদের এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নেই। তখন বলা হচ্ছে যে যার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা আছে তাকে গ্রেফতার করা হচ্ছে। মামলা তো ফৌজদারি আইনে হবে, এটা আবার কি বলছে, বলে এরা যে বলে যখন, তখন বলতো মামলা তো ফৌজদারি আইনে হবে, হয় প্লেট চুরির জন্য, তাদের তো সকলেরই মামলা আছে, হয় প্লেট চুরির জন্য হবে, এবং তারা যদি বলছে যে এটি রাজনৈতিক কারণে মামলা। এবং বৃহস্পতিবারে আপনি প্রথম আলো যদি দেখেন, প্রথম আলোতে এটি রিপোর্ট করা হচ্ছে ঢাকা শহরে 537টি মামলা হয়েছে এই মাসে, এবং তার মধ্যে 90টি নাশকতার ঘটনা হবে, না হয় দেশদ্রোহী হবে। প্রশ্ন তুলছে যে ঢাকা শহর এত শান্তশিষ্ট সুবোধ, সেখানেই নাশকতা কোথায় ঘটলো? তারা খুঁজে নাশকতার কোনো ঘটনা পাচ্ছে না। না, সেটাই তো, হয় নাশকতা হবে, না হয় দেশদ্রোহিতা হবে, না হলে আপনার কি বলে ষড়যন্ত্র হবে, আর কিছু না হলে আপনার হবে যে দেশদ্রোহী, কি বলে বিরোধিতা, না স্বাধীনতার বিরোধী। তো এগুলি কথা হলো, আমরা যখন মামলা টামলা হয় তখন এগুলি ফৌজদারি মামলাই হবে, না হলে হবে কেন? সেজন্য আমি প্লেট চুরি হবে, ঘড়ি চুরি হবে, তারপরে আপনার মাছ চুরি হবে, এগুলি দিয়েই তো মামলা হয়। আবার মামলা নিয়ে আমরা তো দেখছি মামলা আছে, ওয়ারেন্ট আছে, চিফ অফ দ্য গভর্নমেন্ট, মানে চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট সেখানে মিটিংও করতেছে সুন্দর বলে কয়ে। তো এগুলি নির্ভর করে সরকারের উপরে, তো কেউ নাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, সরকার ছাড়া আর কেউ স্বাধীন না, বাকিরা তো সব সরকারের ইচ্ছা অনুযায়ী চলবে। কতগুলো প্রশ্ন উঠে এসছে। প্রথমত ধরা যাক, এই যে আইনের প্রয়োগ, আইনের শাসন, দুটোই কিন্তু প্রশ্নবিদ্ধ বাংলাদেশে, আজ থেকে নয় বহুদিন থেকে। আমাদের সংবিধানের 27 নম্বর ধারায় বলা আছে আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি না বলেই সংকট হয়। আর একটি হচ্ছে এই যে আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, সাদত ভাই বললেন যে নির্বাচনের আগে
ব্যাপক ধরপাকড় হচ্ছে এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটেই এই গ্রেপ্তারগুলো হচ্ছে। ভালো কথা, কিন্তু ধরা উচিত কিনা সেটা বিবেচ্য বিষয়। জালাল ভাই যেভাবে বললেন যে ডকট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, এটা শুধু একেবারে মাছি মারা কেরানির মতো আইন প্রয়োগ করে যাবে তা না। আরও একটি প্রশ্ন হলো, কদিন আগে আমি দেখলাম যে যশোর এলাকার কোনো এক জামাত প্রার্থী, মনোনীত প্রার্থী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হলো? তার বিরুদ্ধে 21টি মামলা আছে। এখানে আমার দুটো প্রশ্ন। যার বিরুদ্ধে 21টি মামলা থাকে তাকে রিটার্নিং অফিসার কিভাবে বা নির্বাচন কমিশন কিভাবে সবুজ সংকেত দেন প্রার্থী হবার? এক। দুই, আইনে বাধা নেই তো, হ্যাঁ, দণ্ডপ্রাপ্ত হতে হবে, দণ্ড না পেলে তো আর অভিযুক্ত না, সেটা ঠিকই আছে, সে দণ্ডপ্রাপ্ত হলে পারে না, কিন্তু অন্তত ওই বিষয়টিতে আসা উচিত ছিল যে অভিযুক্ত। আর সরকারের কাছে আমার প্রশ্ন, যার বিরুদ্ধে 21টি মামলা আছে তাকে এতদিন না ধরে এখন ধরছেন কেন? আর যাদের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে এতদিন সারা বাংলাদেশ শান্তশিষ্ট সুবোধ থাকলো, হঠাৎ করে নির্বাচনের আগে যেন বিস্ফোরিত হয়ে গেল, এটা আমার কাছে কেমন যেন লাগছে। মোট কথা, সামগ্রিকভাবে আমরা যদি নির্বাচন করতে চাই, এটা কিন্তু সামগ্রিক ব্যাপার, শুধু নির্বাচন কমিশনের ব্যাপার নয়, সরকারের ব্যাপার নয়, কোনো বিশেষ দলের ব্যাপার নয়, বিশেষ কোনো প্রতিষ্ঠানের ব্যাপার নয়। একটা সামগ্রিকতা কিন্তু প্রয়োজন আছে। সেই সামগ্রিকতার যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। তারপরেও নির্বাচন হবে, যেভাবে নির্বাচন হোক না কেন, কিন্তু নির্বাচন হলে যে প্রশ্নগুলো উঠবে, যারা জয়ী হবে তাদের জন্য আঙুর ফল মিষ্টি, আর যারা পরাজিত হবে তাদের জন্য আঙুর ফল টক হয়ে যাবে, এটা অবধারিত আর কি। কিন্তু তা সত্ত্বেও আমাকে দেখতে হবে যে নির্বাচন প্রক্রিয়া, পদ্ধতি, পরিবেশের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য মানের হয়েছে, এইটা কিন্তু আমি বিবেচনা করতে বাধ্য হব। সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের নির্বাচনের উপরে, সেই জন্য আমি বলছি নির্বাচন একটা হবে। কিন্তু যদি প্রশ্নবিদ্ধ হয় কেউ, কিন্তু এই যে যাদের নাম বললাম, নির্বাচন কমিশন, মন্ত্রণালয়, পুলিশ, সরকার, কেউ কিন্তু পার পাবে না, প্রত্যেকেই প্রশ্নবিদ্ধ হবে। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। সময় আপনি ইশতেহার নিয়ে কথা বলছিলেন, ইশতেহারের ইতিহাস বলছিলেন, কিন্তু যে ইশতেহার একেবারে শেষ মুহূর্তে এসে দুপক্ষই উপস্থাপন করলেন, সেটি সম্পর্কে খুবই সংক্ষেপে যদি আমি একটু আপনার মূল্যায়ন শুনতে চাই। যে কি প্রত্যেকটি ইশতেহার মনে হয় পড়লে বা শুনলে যেন কল্পস্বর্গ, এবং কথা ভালো, কথা শুনতে ভালো লাগে, কথা তো অমৃত সমান হয়ে যাবে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের যে বক্তব্য, আমি যেটা লক্ষ্য করেছি যে তাদের প্রত্যেকটি অঙ্গীকারের সঙ্গে তা বাস্তবায়নের একটা রূপরেখাও দেয়া আছে। উপরন্তু আওয়ামী লীগ 10 বছরে কি করেছে না করেছে, কি করতে পারেনি, সেটা আমরা জানি, ইশতেহারে যাই বলুক। তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে, সেটা অত্যন্ত ভালো একটি, আমি বলি, দৃষ্টিভঙ্গি, কারণ নিজের ত্রুটি বিচ্যুতি স্বীকার করে নিচ্ছেন। কিন্তু একটা কথা হলো, রাজনৈতিক উদ্দেশ্যে যদি ত্রুটি বিচ্যুতি ঘটানো হয় সুপরিকল্পিতভাবে, সেখানে কিন্তু আমার প্রশ্ন অবশ্যই থাকবে। যেমন হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের গাঁটছড়া বাঁধা, এটাকে ত্রুটি বলি আর যাই বলি, আদর্শচ্যুতি। তো সেটা পেছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য আছে, ভোট পাওয়া। কিন্তু আমি বলে দিচ্ছি, হেফাজতের কোনো ভোট আওয়ামী লীগের বাক্সে পড়বে না। আবার বিএনপির দিকে যদি তাকাই, আরও বেশি কল্পস্বর্গ। তো বিএনপির একটা ম্যানিফেস্টো, আবার ঐক্যফ্রন্টের ম্যানিফেস্টো, তো বিএনপি কোথায় আছে, ঐক্যফ্রন্ট কোথায় আছে, এই প্রশ্ন কিন্তু আমার জাগছে। তারা যদি স্বতন্ত্র থাকে তবে একজোট হলো কেন? আর কল্পস্বর্গের ব্যাপারটা হলো, তারা যখন ক্ষমতায় ছিল তখন তো এত ভালো কাজ করতে দেখিনি। অতীত কিন্তু তাদের বর্তমানকে ব্যাখ্যা করছে। তবে তার মানে এই না অতীতে কেউ খারাপ থাকলে ভবিষ্যতে ভালো হবে না, তা বলছি না, কিন্তু সে লক্ষণ তো পরিস্ফুট হতে হবে। যে যাই হোক, কথা যে যাই বলা হোক না কেন, ক্ষমতায় গিয়ে বাস্তবায়নের রেকর্ডটা আমি চাই, স্থিতিপত্রটা চাই। কারণ
সরকার যদি ভালো কাজ করে বাংলাদেশের মানুষ ভালো থাকে, সরকার ব্যর্থ হলে, মন্দ হলে মানুষ ভালো থাকে না। মানুষকে ভালো রাখা এটাই হলো বড় কথা সরকারের। ডক্টর সাদাত হোসাইন। আমি আসলে মনে করি যে আইনের শাসন যথেষ্ট নয়। আমি এটা আমার লেখার মধ্যেও আছে একেবারে কাগজে কলমে, সুতরাং এটা কোনো আমি এদিক এদিক যেতে পারবো না পারে। আমি বলছি প্রয়োজন যেটা সেটা হচ্ছে আইনের সুশাসন। কারণ আইন তো আপনার সাউথ আফ্রিকাতে অ্যাপার্থেড এটাও একটা আইন ছিল, আমাদের এখানে অনেক কালো আইন ছিল, তারপরে ভাষা আন্দোলনের আগে বা অনেকগুলি উল্টাপাল্টা ইয়ে করা হয়েছিল। তো সুতরাং আইনটা হইলেই যে আইনে মানতে হবে সেরকম কথা না, আইনটা ভালো হইতে হবে। দুই হলো আইনের সুশাসন। আমরা প্রতিনিয়ত দেখছি কীরকম ক্রুকেট ম্যানিপুলেশন অফ আইন হয়, এটা ব্যাখ্যা করার আমার দরকার নেই, সেই জিনিসটা ইয়ে। এবং এইখানে আমি মনে করি ওই যে যেটা থেকে ইয়েটা আসছে যে লোকজন তো অ্যারেস্ট হচ্ছে, ওই হচ্ছে, এইখানে আইন দিয়েই কিন্তু এগুলি হয়। আইন এইখানে আমি মনে করি যে আমাদের ঐক্যফ্রন্টের এরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দ্বিতীয়বার নেগোশিয়েট ইয়েতে বসলেন, সেই সময়ে এই জিনিসটা তারা ক্লিয়ার করে একদম নেগোশিয়েট করে নেওয়া ছিল। আমার মনে হয়, আমি অল্প ক্যাজুয়াল ইম্পেরিসিজম মনে হচ্ছে যে প্রশাসনের লোকজন খুব একটা ছিল না, সব আইন বা হয় রাজনীতিবিদ বা হয় আইনের লোকজন ছিল। কারণ এখানে ক্লিয়ারলি প্রধানমন্ত্রীর সাথে এটা নেগোশিয়েট করে নেওয়া হচ্ছিল যে কোনো লোক আমাদের ফৌজদারি মামলা বা অন্য কোনো মামলা, এমনকি ওয়ারেন্ট থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। এবং উদাহরণস্বরূপ বলতেন, ওয়ারেন্ট নিয়ে তো খালেদা জিয়াকে আপনারা অ্যারেস্ট করেন নাই। সুতরাং এটা তো প্রশাসনের উপরে, কেমনে অ্যারেস্ট হবে, কেমনে কি হবে, এটা প্রশাসন যা বলবে তাই হবে। কিন্তু ওনারা এই জিনিসটা নেগোশিয়েট করে নেন নাই। তারা, আমার ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী এটা ছেড়ে দিতেন, কারণ তার তো তখন ইয়ে হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়কটা ছেড়ে দেন এবং আমাদের আওতায় নির্বাচন করেন এবং আমরা যা যা আপনারা চাইছেন সংসদীয় হবে না এগুলি মেনে ওগুলি কিন্তু করেনি। তারা এই জিনিসটা করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ঠিক আছে আর কেউ ধরা হবে না, ওয়ারেন্ট ছাড়া ধরা হবে না। ওই যে ওয়ারেন্ট ছাড়া বলছে, পুলিশ তো এখন সবসময় বলবে যে আমি তো ওয়ারেন্ট দিয়ে ধরছি। তো এইটা আমার মনে হয় ওনাদের এটা খেয়াল করার দরকার ছিল এবং করে এইটার উপর নেগোশিয়েট করা উচিত ছিল। এখনও তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা সর্ট আউট করা উচিত যে আমাদেরকে এই ইয়েগুলি দেন যেগুলি আইনের মধ্যে আমাদের ক্যান্ডিডেটদেরকে মানে ক্যাম্পেইন করার সুযোগ দেন। সে জেলে বিশেষ করে যেই ক্যান্ডিডেট তো বিভিন্ন রকম আছে, আমি যেটা দেখছি যে যাদের পার্টি তো যাদের অফিস বেয়ারা তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। তো এগুলি তাদেরই এটা করার উচিত, কিন্তু তারা সেটা করে উঠে পারে নাই। আর গভর্নমেন্টের দিক থেকে আমি মনে করি যে নির্বাচনটা সুন্দর করতে পারাই তার সবচেয়ে বড় ক্রেডিট। কিন্তু এখানে কট্টরপন্থীরা এগুলি করতে দেয় না। কট্টরপন্থীরা বলে না নেত্রী, আমার ওই এত ভাগ পাইতে হবে, আমার 80% হইতে হবে, আমার 250 না হলে হবে না, এগুলি বলে এই কট্টরপন্থীরা কিন্তু অনেক সময় ইয়ে করে দেয়। আর বাংলাদেশের একজনকে যেন বলছিলেন যে আমাদের একটা মহামারী হিসাবে যেই অসুবিধা দেখা দিচ্ছে সেটা হলো মোসাহেবগিরি এবং চাটুকারিতা। আমরা ওই খুশি করার জন্য আমরা বলি যে না, আপনার বিরুদ্ধে কেউ নেই, কেন থাকবে, আপনি 250 পাইতে হবে। তবে একটা এখানের মধ্যে লাইট বেনে আমি বলে যাই, এখনো পর্যন্ত একটা মনে হয় যে ভালো ইয়ে আছে, সেটা হলো আওয়ামী লীগ বলছে 168 থেকে 220 জন পাবে, আর বিএনপির আমার যতদূর মনে হয় ডক্টর আসাদুজ্জামান রিপন বলছে আমরা 240 সিট পাবো এই কাল না পরশু। তো কাজেই যখন দুই পার্টি বলে যে আমরা খুব ওভারওয়েলমিংলি মেজরিটি পাবো, তখন মনে হয় যে নির্বাচনের অবস্থা অত খারাপ না। এইটাই একটা মানে সিলভার লাইনিং এটা। কিন্তু আসলে যেটা করতে হবে, এত ইয়ে করে গ্রেপ্তার করে এত জেলে রেখে নির্বাচন সাধারণত ভালো হয় না, সেটা অ্যাভয়েড করতে হবে, যেভাবে হোক এদেরকে বাইর করে আনতে হবে। কিছু যোগ করবেন আপনি? আমি শেষ করব। আমি যেটা বলি, আমি সহমত হচ্ছি যে নির্বাচনী পরিবেশ বা সমতল মাঠ যাই বলি না কেন, সেটা নিশ্চিত করতে হলে অবশ্যই তার উপযোগী
পদক্ষেপ নিতে হবে। এটা অনেকটা মনে হচ্ছে রাজনীতির মাঠে দলাদলি রেষারেষির মতো কাজ করলে কিন্তু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয় না, এটা মনে রাখতে হবে। আমি আরেকটা বলছি, সারা বিশ্বের নজর কিন্তু বাংলাদেশের উপর কেন্দ্রীভূত, এবং এখন ডিজিটাল প্রযুক্তির কারণে সব খবর পৃথিবীর সব প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে এবং ছবিও চলে যাচ্ছে। তো কাজেই এখন আমাদের সবাইকে সতর্ক হতে হয়। এমনকি আমার কার্যালয়ে বসে যে আমি কাজ করব, সেখানে আমাকে সতর্ক থাকতে হবে, কারণ আমার মাথার উপরে একটা সিসি ক্যামেরা ঝুলছে, যে আমি কখন কি করি, কি বলি, সব কিছু আছে আর কি। এই তো সেই জন্য আমি একটা কথা শুধু বলতে চাই যে নির্বাচন যত কন্টেস্টেড হবে বা যত এই মানে অনিশ্চয়তার মধ্যে রেজাল্টটা ঝুলবে, তত কিন্তু ভোটাররা আনন্দ পাবে, কারণ টেনশনের হচ্ছে একটা কনজামশন গুড। এই জন্যই আপনার ওই যে ক্যাসিনো লটারি এগুলি চলে। তো সেইটার থেকে আর যদি নির্বাচন শিওর হয়ে যায় যে ওই পার্টি জিতে যাইতেছে, ভোটাররা আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাই। এখন আমরা একটু টেনশন চাই। টেনশন থাকবেই। আমাদের এই পরিবেশটি দরকার, যাতে আমি বলতে পারি ভোটার হিসেবে আমার ভোট আমি দেব, যাকে পছন্দ করব তাকে দেব। অবশ্য এই প্রসঙ্গে একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে না ভোটের প্রচলন ছিল, সেটা থাকলে ভালো হতো গণতন্ত্রের জন্য। আমি বলছি যে আবার ফিরিয়ে আনা দরকার। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরোনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সাদাত হোসেন এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার কি সম্মানীয় অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন। ওনারা মনে করছেন যে নির্বাচনটা হবে, নির্বাচন নিয়ে যারা এখনো শঙ্কার মধ্যে আছেন যেটি আসলে শেষ পর্যন্ত হবে কি না, তাদের জন্য ওনাদের বার্তা হচ্ছে যে নির্বাচনটি হবে, তবে সেটি গুণগত মান কি হবে সেটি নিয়ে ওনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে। এবং মূল ভূমিকাটা নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, সেই সঙ্গে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং ওনারা বলছেন যে ভালো নির্বাচন না হলে আসলে কেউই এরা পার পাবেন না। এবং একথাও বলছেন যে ক্ষমতায় থেকে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে, কাজেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু তার উপরেই বর্তাবে এবং তারই বড় চ্যালেঞ্জটা এবং দায়টাও তাকেই নিতে হবে। যদিও সেই দোষ ত্রুটি বা নির্বাচন কমিশন, পুলিশ বা প্রশাসনের কারণে হলেও দায়টা কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বহন করতে হবে, কারণ রাজনীতিটা তার, রাজনীতিটা সে করছে এবং ভবিষ্যৎও তাকে করতে হবে। ওনারা বলছেন যে টেনশন আছে, যে উদ্বেগ আছে সেটি থাকা ভালো, তবে উদ্বেগটা যদি কে জিতবে কে হারবে সেখানে সীমাবদ্ধ থাকে তাহলে নিঃসন্দেহে সেটি সকলের জন্য আনন্দের। কিন্তু উদ্বেগটা যদি এই হয় যে নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা, আমি ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবো কিনা, তাহলে সেই উদ্বেগ না থাকাই ভালো, কারণ তাতে অনেকেরই অনেক রকম সমস্যা হবে এবং হৃদরোগের সংখ্যাও বেড়ে যেতে পারে। এবং অভিজ্ঞতার আলোকে ওনারা একথাও বলছেন যে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে আসলে একমাত্র স্বাধীন হচ্ছে সরকার। আইনের শাসনের কথা বলা হয়, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে আইনের শাসন কথাটি ওনারা খুব একটা মানতে রাজি নন, যেটি দরকার সেটি হচ্ছে যে আইনের সুশাসন। তবে এই শাসন, আইন, সুশাসন এগুলো আমরা নির্বাচিত পরবর্তী সরকারের কাছেই ছেড়ে দিই, কারণ এখন আর সেই আশা করে লাভ নেই। তবে শেষ কথা একটি ওনারা বলেছেন যে এত প্রার্থী, এত রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করে বা কারাগারে রেখে আসলে ভালো নির্বাচন করা সম্ভব নয়। কাজেই সময় আছে, সেটি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন সরকারের কাছে, প্রশাসনের জন্য, যে এখনও তাদেরকে মুক্ত করা বা একটা ভালো পরিবেশ নিশ্চিত কীভাবে করা যায় সেই চেষ্টাটা যেন সকলেই করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।